আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল অনলাইন স্কুল এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিশেষ সেশন ক্লিনিক্যাল ডিসকাশন অন ব্রঙ্কিয়েক্টেসিস। হোস্ট হিসেবে আছি আমি আসমাউল হোসনা ফিওনা, ফাইনাল ইয়ার আব্দুল মালেক উদ্দিন মেডিকেল কলেজ নোয়াখালী। এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব কুমার সাহা স্যার, মেডিসিন এন্ড চেস্ট স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিটফোর্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফিওনা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। ফিওনাকে অনেক ধন্যবাদ। ফিওনা খুব সুন্দর করে আহ, আমাদের টিচিং পর্বটি খুব সুন্দর করে শুরু করে, এবং ফিওনার মাধ্যমে আজকের যারা এই পর্বটি দেখছেন সবাইকে আন্তরিক আহ, অ- ভাবে ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি। স্যার, আমাদের আজকের টপিক তো স্যার ব্রঙ্কিয়েক্টেসিস। ব্রঙ্কিয়েক্টেসিস এর পেশেন্ট আমাদের কাছে কি কি প্রেজেন্টেশন নিয়ে আসলে আমরা ধারণা করব যে ওনার ব্রঙ্কিয়েক্টেসিস হয়েছে, এই সম্পর্কে যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, এটা একটা একটা হচ্ছে আহ, একটা একটা প্রত্যেকটা ডিজিজের একটা টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে, যে আহ কি একটা টিপিক্যাল প্রেজেন্টেশন দিয়ে কিন্তু আমরা ওই ডিজিজটাকে মনে রাখি, যে এইরকম একটা পেশেন্ট আসলে আমরা এই ডিজিজটা চিন্তা করব। তো এই জন্য প্রত্যেকটা ডিজিজেরই একটা টিপিক্যাল প্রেজেন্টেশন, এটা আমাদের সবার মাথার সেট করা থাকতে হবে। তাহলে হবে কি যে আহ আহ, একটা ওই পেশেন্ট গুলা মিস হবে না। এরকম ব্রঙ্কিয়ালটিসিসের পেশেন্ট আমরা কোন পেশেন্ট গুলাকে ব্রঙ্কিয়ালটিসিস চিন্তা করব, এটা হলো যে যে পেশেন্ট গুলা যে একটি লং স্ট্যান্ডিং একটা হিস্ট্রি দিবে, যে দীর্ঘদিন ধরে আহ সেটা কম বয়সের হতে পারে, আবার বেশি বয়সের হতে পারে। ঠিক বয়সে ব্রঙ্কিয়ালটিসিস বোঝা যায় না, কিন্তু লং একটা হিস্ট্রি দিবে যে পেশেন্টের কাফ পুটাম প্রোডাকশন হচ্ছে, এই ধরনের একটি হিস্ট্রি দিলে আমরা একটা ব্রঙ্কিয়ালটিসিস মাথায় রাখতে পারি। যে কাফ তো অনেক কারণেই হয়, কিন্তু ক্রনিক স্পুটাম প্রোডাকশন, এবং যদি সেটা ইউজুয়ালি বলা হয় যে স্পুটামটা এখানে একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ব্রঙ্কিয়ালটিসিস এর পেশেন্ট সাধারণত ফাউল স্মেলিং, পুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন করে, এবং হিউজ অ্যামাউন্ট সকালের দিকে, এটা ইউজুয়ালি হয় হচ্ছে সকালের দিকে বেশি হয়, এবং ও মানে অনেক পরিমাণে যখন স্পুটাম প্রোডাকশন হতে থাকে, এটা এবং এটা লং টাইম পারসিস্ট করে। ইউজুয়ালি যে নিউমোনিয়া, লাং অ্যাবসেস বা এই কজগুলা কিন্তু খুব অল্প দিনের হিস্ট্রি থাকে, যে 15 দিন, 1 মাস। কিন্তু ব্রঙ্কিয়ালটিসিস দেখা যাচ্ছে যে কয়েক মাস, কয়েক বছরের হিস্ট্রি দিচ্ছে। তাহলে কিন্তু আমরা এটা চিন্তা করতে পারি যে পেশেন্টের একটা ব্রঙ্কিয়ালটিসিস থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই পেশেন্ট গুলাই হিমোপটাইসিস নিয়েও প্রেজেন্ট করে, যে পেশেন্টের কাফিং আউট অফ ব্লাড হচ্ছে। তাহলেও কিন্তু ব্রঙ্কিয়ালটিসিস একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হিমোপটাইসিস এর। তো এই এবং রিকারেন্ট চেস্ট ইনফেকশন, কিছুদিন পর পরই দেখা যাচ্ছে যে পেশেন্টের নিউমোনিয়া লেগে আছে। এই পেশেন্ট গুলার সেটা কম বয়সী হোক বা বেশি বয়সী হোক, আমরা ব্রঙ্কিয়ালটিসিস কিন্তু চিন্তা করব, না? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি যদি স্যার আপনার স্লাইডটা শুরু করতে পারেন স্যার। আচ্ছা, আমি আমার স্লাইড শো প্রেজেন্টেশনে চলে যাচ্ছি তাহলে। প্রেজেন্টেশনে আমি ব্রঙ্কিয়ালটিসিস সম্বন্ধে একটি গ্রস আইডিয়া দিব। এরপরে ফিওনার কাছে ফিরে আসবো আবার, যে কোনো কোশ্চেন যদি থাকে সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য। তো আমি ওই যে স্লাইড শেয়ার দিচ্ছি। ফিওনা, তুমি যদি কথা শুনতে সমস্যা হয় তাহলে আমাকে একটু এটা জানিয়ে দিও। জি স্যার। ওকে। ফিওনা, দেখা যাচ্ছে স্লাইডটি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমি শুরু করছি।
আজকের টপিকসটা হচ্ছে ব্রঙ্কিয়াক্টেসিস। ব্রঙ্কিয়াক্টেসিস ডিজিজটা সম্বন্ধে আজকের স্লাইডে আমরা খুব গ্রসলি আলোচনা করার চেষ্টা করব। কারণ হচ্ছে ব্রঙ্কিয়াক্টেসিস পেশেন্টের ডিটেইলস এমবিবিএস পরীক্ষায় হয়তোবা লাগবে না। কিন্তু ব্রঙ্কিয়াক্টেসিস রোগটি সম্বন্ধে জানতে হবে এবং এটি কখন কোন পেশেন্ট গুলাকে আমরা ব্রঙ্কিয়াক্টেসিস বলি এবং ব্রঙ্কিয়াক্টেসিস হলে সেটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং কি কি ফাইন্ডিংস থাকতে পারে, ফিজিক্যাল ফাইন্ডিংস, এবং কি ইনভেস্টিগেশন করে আমরা এটা কনফার্ম করব এবং এটার কি ম্যানেজমেন্ট দিব, এই ব্যাপারে গ্রসলি জানতে হবে। খুব ডিটেলস আমার মনে হয় যে যাওয়ার দরকার নেই। তো আমি আজকে চেষ্টা করব যে যত সহজভাবে ব্রঙ্কিয়াক্টিসিস ডিজিজটা বোঝানো যায়। স্লাইডে চলে যাচ্ছি যে ব্রঙ্কিয়াক্টিসিস এটা আসলে ডেফিনেশনটা কি ব্রঙ্কিয়াক্টিসিস এর। তো আমরা এইভাবে বলতে পারি যে ব্রঙ্কিয়াক্টিসিস ইজ দ্য টার্ম ইউজড টু ডেসক্রাইব অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই। তার মানে যে যদি ব্রঙ্কায়ের অ্যাবনর্মাল ডাইলেটেশন হয় তাহলে আমরা এটাকে ব্রঙ্কিয়াক্টিসিস বলি। এটা আসলে অ্যাবনর্মাল এন্ড পার্মানেন্ট ডাইলেটেশন হয় ব্রঙ্কায়ে। সো এই পার্মানেন্ট ডাইলেটেশন টার্মটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা ইউজুয়ালি কি অ্যাকোয়ার্ড প্রসেস। তার মানে হচ্ছে যে ব্রঙ্কিয়াক্টিসিসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাকের বিভিন্ন ধরনের ডিজিজের কমপ্লিকেশন হিসেবে ব্রঙ্কিয়াক্টিসিস অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তাছাড়াও কিছু ক্ষেত্রে এটা একটা জেনেটিক কজেও ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে, এই পার্মানেন্ট ডাইলেটেশনটা। এই যে আমরা একটা পিকচার দেখছি এখানে, যে পিকচারে দেখা যাচ্ছে যে লাংস, রাইট সাইডের লাংসটা দেখা যাচ্ছে যে এখানে ব্রঙ্কাস গুলা হেলদি আছে, কিন্তু লেফট সাইডের লাংস যেটা, লেফট সাইডে দেখা যাচ্ছে যে এই ব্রঙ্কাস গুলা ডাইলেটেশন হয়ে গেছে, যে ছবিতেও দেখা যাচ্ছে। এই ডাইলেটেশন হয়ে গেলে যে এটা হয় যে এখানে আহ ব্রঙ্কাসের এক্সক্রিটরি ফাংশনটা কমে যায় লাংসের। তো লাংসের যদি এক্সক্রিটরি ফাংশন কমে যায় তাহলে সিক্রেশন গুলো এখানে জমা হতে থাকে এবং জমা হওয়ার পরে সেখানে ইনফেকশন হয়ে স্পুটাম প্রোডাকশন হয় এবং হিমোপ্টাইসিস এই ধরনের প্রবলেম গুলা ক্রিয়েট করে থাকে। তো মরফোলজিক্যাল টাইপ কয় ধরনের আছে সেটা আমি জাস্ট বলে যাচ্ছি, এটা হয়তো আন্ডার গ্রাজুয়েটে মনে রাখার কোনো দরকার নেই। যে সিলিন্ড্রিকাল, ভেরিকোজ আর সিস্টিক ব্রঙ্কিয়াক্টিসিস এইভাবে আমরা ক্লাসিফিকেশন করে থাকি। বরং আমরা সিস্টিক ব্রঙ্কিয়াক্টিসিস এর কিছু ফাইন্ডিংস দেখি, যে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, যে এই এই এখানে একটা সিস্টিক লেশন থাকে, রিং লেশন, রিং টাইপ যে শ্যাডো গুলা থাকে এগুলাইকেই আমরা বলি সিস্টিক ব্রঙ্কিয়াক্টিসিস। এখানে সুন্দর দেখা যাচ্ছে ছবিগুলা। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ভাগ করি যে ব্রঙ্কিয়াক্টিসিস কি কিভাবে হয়, প্যাথোজেনেসিস যেটা। প্যাথোজেনেসিস হচ্ছে যে এই ব্রঙ্কাসের ভিতরে ক্রনিক ইনফ্ল্যামেশন হতে থাকে এবং ইনফ্ল্যামেশনের সাথে আহ ইনফ্ল্যামেশনের সাথে যেটা দেখা যায় যে প্রথমে ইনফ্ল্যামেশন হয়, যেখানে ইনফেকশন হতে থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এইভাবেই যখন একটা লং স্ট্যান্ডিং ইনফ্ল্যামেশন চলতে থাকে, আলটিমেটলি এর ব্রঙ্কাসের যে আর্কিটেকচার আছে সেখানে চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হওয়ার পরে এখানে ব্রঙ্কে ডাইলেটেশন হয় এবং ডাইলেটেশন হয়ে আলটিমেটলি আমরা সেটাকে সাইন সিমটম প্রডিউস করে আমরা ব্রঙ্কিয়াক্টিসিস বলে থাকি। আবার লোকালাইজড ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে, যে একটা লোকাল ব্রঙ্কাস যদি অবস্ট্রাকশন থাকে অথবা অ্যাসপিরেশন হয় সেখানে, অথবা ফরেন বডি থাকে সেখানে অবস্ট্রাকশনের মাধ্যমে সেখানে লোকাল ইনফ্ল্যামেশন, ইনফেকশনের থেকেও কিন্তু ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে। আহ এই চার্টটি খুবই ইম্পর্টেন্ট ব্রঙ্কিয়াক্টিসিস এর কজ জানার জন্য। তো ব্রঙ্কিয়াক্টিসিস এর কজ গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কনজেনিটাল কজ,
অ্যাকোয়ার্ড কজ অ্যাকোয়ার্ড কজ আবার ২ ধরনের। একটা হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে কি হয় আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হয়। তো কনজেনিটাল কজ গুলার কিন্তু আর্লি এজ এ প্রেজেন্ট করে থাকে। তো এর ভিতরে কি আছে? একটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তো সিস্টিক ফাইব্রোসিসটাও একটা আলাদা ডিজিজ এবং এই সিস্টিক ফাইব্রোসিসটা শুধু লাংসে নয়, আ সিস্টিক ফাইব্রোসিস আবার জিআইটি তে ইনভলভমেন্ট আছে। মেটাবলিক আ আ কিছু প্রবলেম তৈরি করে লাইক ডায়াবেটিস, প্যানক্রিয়াটাইটিস, ম্যালাভিশন সিম্পটম করে। সো সিস্টিক ফাইব্রোসিস এর একটি কম্পোনেন্ট হিসেবে ব্রঙ্কাইটিস হয়। তাহলে সিস্টিক ফাইব্রোসিস এর পেশেন্ট গুলো অনেকেই ব্রঙ্কাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর্লি এজে হয় এটা। আর আরেকটি হচ্ছে সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম। তার মানে হচ্ছে যখন সিলিয়ারি মুভমেন্ট ডিসফাংশন থাকে ব্রঙ্কাসের, তখন আহ, এই ব্রঙ্কাসের যে সিলিয়া গুলো আছে সেগুলা আমাদের ফরেন বডি অথবা ইনহেল যে পার্টিকেলস গুলো আছে সেগুলোকে এক্সক্রিশনে হেল্প করে। কিন্তু এটা যদি ডিফেক্টিভ হয় তাহলে কিন্তু সেখানে লোকালি ইনফেকশন, ইনফ্ল্যামেশন আর প্যাথোজেনেসিস চলতে থাকে, আলটিমেটলি ব্রঙ্কাইটিস হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে কার্টিজেনের সিনড্রোম। তো কার্টিজেনের সিনড্রোমটাও ব্রঙ্কাইটিস এর সাথে আরো ২-১ টি জিনিস থাকে। সেটা হলো কি কম্পোনেন্ট থাকে। সেটা হচ্ছে সাইটাস ইনভার্টাস থাকতে পারে অথবা ডেক্সট্রোকার্ডিয়া থাকতে পারে। সাথে অ্যাজেনেসিস অফ ফ্রন্টাল সাইনাস থাকতে পারে। আবার ক্রনিক সাইনোসাইটিস এগুলার হিস্ট্রি দিয়ে থাকে পেশেন্ট। এটাকে আমরা কার্টিজেনের সিনড্রোম বলি। আবার প্রাইমারি গামাগ্লোবিনেমিয়া আছে, সেটা হচ্ছে পেশেন্টের ইমিউনোগ্লোবিন ডেফিসিয়েন্সি থাকে। এর ফলে পেশেন্টের ইনফেকশনের চান্স বেশি থাকে এবং রিকারেন্ট নিউমোনিয়ার থেকে ব্রঙ্কাইটিস ডেভেলপ করে। আচ্ছা, অ্যাকোয়ার্ড কিছু ইম্পর্টেন্ট কজ আছে এখানে। চিলড্রেনদের ক্ষেত্রে রিকারেন্ট নিউমোনিয়া, অনেক ক্ষেত্রে বাচ্চাদের রিকারেন্ট নিউমোনিয়া থাকে। আহ হোপি হোপিং কাপ হোপিং কাপ মিজেলস এগুলোতেও যদি হোপিং কাপটা যদি পারসিস্টেন্ট থাকে এবং লং স্ট্যান্ডিং কাফের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এই হোপিং কাপের পেশেন্ট গুলাতে নিউমোনিয়ার হয়ে আলটিমেটলি ব্রঙ্কাইটিস হওয়ার একটা চান্স থাকে। একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে আমরা মনে করে থাকি। আরেকটা হচ্ছে বাচ্চাদের চিলড্রেনদেরও যদি টিউবারকুলোসিস থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। অথবা অনেক ক্ষেত্রে চিলড্রেনরা ফরেন বডি যদি ইনহেল করে থাকে তো সেখান থেকেও চিলড্রেনদের ব্রঙ্কাইটিস হতে পারে। অ্যাকোয়ার্ড কজ যদি অ্যাডাল্টদের হয় সেক্ষেত্রে আমরা নিউমোনিয়া, লাং অ্যাবসেস বা সাপোরেটিভ নিউমোনিয়া এই কজ গুলাকে আগে চিন্তা করি। বারে বারে বা লং স্ট্যান্ডিং যদি হয় তাদের ব্রঙ্কাইটিস হতে পারে। আবার টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল টিউমার এগুলাতেও কিন্তু ব্রঙ্কাইটিস হতে পারে। আর আরেকটি ইম্পর্টেন্ট কজ আছে যে সেটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এগুলাও অ্যাজমা লাইক সিম্পটম থাকে, আলটিমেটলি এগুলোর থেকে ব্রঙ্কাইটিস ডেভেলপ করে। সো ব্রঙ্কাইটিস এর পেশেন্ট যদি পাওয়া যায় তাহলে এই কজ গুলা চিন্তা করতে হবে। এই কজ গুলা মনে হয় যে এই চারটা খুব ইম্পর্টেন্ট। এই চারটা বা এই স্লাইডটা যেখানে কজ গুলো আছে এই কজ গুলো লিস্ট এমবিবিএস লেভেলে পারা লাগবে। তো এই চারটা আমার মনে হয় যে বলতে চাচ্ছি যে সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন। আচ্ছা, প্যাথোলজি আমরা একটু আগে আলোচনা করেছি যে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি চেঞ্জ এবং ইনফেকশনের থেকে আলটিমেটলি ব্রঙ্কাইটিস এর দিকে যায়। ক্লিনিক্যাল ফিচার অফ ব্রঙ্কাইটিস যদি বলা হয় তাহলে আমরা একটু আগে প্রেজেন্টেশন শুরু করার আগে আলোচনা করেছিলাম যে ব্রঙ্কাইটিস এর পেশেন্টের প্রোডাক্টিভ কাপ থাকে এবং সেটা প্রোডাক্টিভটা কপিয়াস হয়, স্পুটামটা কপিয়াস হয়ে থাকে এবং পারসিস্টেন্টলি পুরুলেন্ট কাপ হতে থাকে এবং এই কাপগুলা ফাউল স্মেলিং হয়। পেশেন্টের হ্যালিটোসিস থাকে, এক ধরনের ফাউল স্মেলিং। এগুলা খুব ইম্পর্টেন্ট। সাথে পেশেন্টের কাফ, শর্টনেস অফ ব্রেথ, ফিভার, ম্যালেজ এগুলো থাকে। আবার অনেক ক্ষেত্রে যদি পেশেন্টের স্পুটাম গুলা
রিকারেন্ট ইনফেকশন থাকে সেখান থেকে প্লুরিসি হতে পারে, প্লুরিসি হলে চেস্ট পেন থাকবে, এগুলা যেমন ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ইম্পর্টেন্ট হচ্ছে হিমোপটাইসিস। কারণ হিমোপটাইসিসের একটি ইম্পর্টেন্ট কজ হচ্ছে ব্রঙ্কিয়াক্টিসিস। তো হিমোপটাইসিস নিয়ে আসলে পেশেন্টের আমরা যেরকম আদার ডিডি গুলা মাথায় রাখি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস, পালমোনারি এম্বোলিজম, এগুলো যেরকম মাথায় রাখি সেরকম ব্রঙ্কিয়াক্টিসিসটাও আমরা মাথায় রাখি। আবার কিছু পেশেন্ট আছে যে পেশেন্ট গুলার আদার কোনো সিমটম থাকে না, আদার সিমটম একেবারেই থাকে না, শুধু হিমোপটাইসিস থাকে। তো এই পেশেন্ট গুলাকে বলা হয় ড্রাই ব্রঙ্কিয়াক্টিসিস। সো মানে আদার সিমটম গুলো অ্যাবসেন্ট বাট হিমোপটাইসিস প্রেজেন্ট, সেগুলোও এরকম কিছু পেশেন্ট থাকতে পারে যেগুলাকে আমরা ড্রাই ব্রঙ্কিয়াক্টিসিস বলছি। আচ্ছা, এখন এই পেশেন্টের যেহেতু রেসপিরেটরি একটা লং টার্ম হিস্ট্রি থাকে, এই জন্য পেশেন্টের কিছু জেনারেল হেলথের প্রবলেম হতে পারে, লাইক ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, লো গ্রেড ফিভার, অ্যান্ড ইন কেস অফ চাইল্ড যে গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এবং এই পেশেন্ট গুলার কিন্তু কমনলি ডিজিটাল ক্লাবিং পাওয়া যায় ব্রঙ্কিয়াক্টিসিসের। তো ডিজিটাল ক্লাবিং পাওয়া গেলেও কিন্তু আমরা পেশেন্টের ব্রঙ্কিয়াক্টিসিস আগে চিন্তা করি। ওল্ড এজে হলে ব্রঙ্কিয়াক্টিসিসের সাথে আমরা ম্যালিগনেন্সি চিন্তা করি। আর কম বয়সের যদি ইয়াং চিলড্রেনদের হয় তাহলে কিন্তু আমরা ব্রঙ্কিয়াক্টিসিস লাইক সিস্টিক ফাইব্রোসিস সাথে আহ টফ বলি আমরা, টেট্রালেজিয়া ফেলট কনজেনিটাল হার্ট ডিজিজ চিন্তা করি ক্লাবিং পাওয়া গেলে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার আমরা মোটামুটি এগুলা আলোচনা করলাম। এখন যদি আমরা আচ্ছা এখান থেকে একটু বলে যাই যে ফিজিক্যাল ফাইন্ডিংস কি থাকে। ফিজিক্যাল ফাইন্ডিংস এর ভিতরে ইউজুয়ালি আমরা পেশেন্টের ট্রাকিয়া, অ্যাপেক্স ব্রিথ এগুলা শিফট হয় না। ভোকাল রেজোনেন্স, ভোকাল ফ্রিমিটাস ইউজুয়ালি আনচেঞ্জ থাকে। ব্রেথ সাউন্ডটা এখানে ইম্পর্টেন্ট। এখানে ইউজুয়ালি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায় অনেক ক্ষেত্রে, এবং অ্যাডেড সাউন্ড পাওয়া যায় ক্রিপিটেশন। ক্রিপিটেশনটা হয় ইউজুয়ালি কোর্স ক্রিপিটেশন উইথ অল্টারড উইথ কাফিং। তো এই ধরনের যদি একটা টিপিক্যাল ফিচার পাওয়া যায়, সেটা ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, তাহলে আমরা ব্রঙ্কিয়াক্টিসিস মাথায় রাখবো যে একটা কোর্স ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে এবং কোর্স ক্রিপিটেশনটা অল্টারড উইথ কাফিং, তাহলে কিন্তু আমরা ব্রঙ্কিয়াক্টিসিসটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এ নিয়ে আসবো। আচ্ছা, এইখানে যে স্পুটাম প্রোডাকশন হচ্ছে, ফাউল স্মেলিং পুরুলেন্ট স্পুটাম, এটার অ্যামাউন্ট দিয়ে আমরা সিভিয়ারিটি অ্যাসেস করতে পারি। যদি পার ডে 10 ml এর থেকে কম হয় তাহলে আমরা মাইল্ড ব্রঙ্কিটিসিস চিন্তা করব। মডারেট আমরা বলবো যে 10 to 150 ml পার ডে। আর সিভিয়ার বলবো 150 থেকে বেশি যদি স্পুটাম প্রোডাকশন হয় তাহলে আমরা সিভিয়ার ব্রঙ্কিটিসিস বলবো। আর ড্রাই ব্রঙ্কিটিসিস বলেছি যে পেশেন্ট গুলা স্পুটাম থাকে না কিন্তু হিমোপ্টাইসিস নিয়ে প্রেজেন্ট করে। এগুলো আমরা আলোচনা করলাম মাত্রই। আচ্ছা, আহ আচ্ছা, এগুলোও আমরা আলোচনা করেছি এখন। আচ্ছা, এখন এই পেশেন্টের ইভালুয়েশন করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য আমরা কি করব? আমরা বুকের চেস্ট এক্স-রে করি। চেস্ট এক্স-রে পেয়ে ভিউ করলে কিন্তু আমরা পেশেন্টের আমাদের সাসপিশন থাকে যে ব্রঙ্কিটিসিস, সেটা আমরা ধারণা করতে পারি। কিন্তু কনফার্ম করার জন্য ব্রঙ্কিটিসিস যদি একটি ইনভেস্টিগেশন বলা হয় তাহলে করতে হবে হচ্ছে HRCT স্ক্যান অফ দ্য চেস্ট। HRCT স্ক্যান অফ দ্য চেস্ট করলে এটা আমরা ব্রঙ্কিটিসিস এটা ডায়াগনোস করতে পারি। সো HRCT অফ দ্য চেস্ট এর হাই সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি। সো যদি HRCT স্ক্যান করে আমরা যদি ডায়মন্ড রিং শেপ সাইন পাই বা রিং শ্যাডো পাই তাহলে যেরকম আমরা ব্রঙ্কিটিসিস মনে করছি এটা বলতে পারি। আবার ট্রেন ট্র্যাক সাইন বলে বা ট্রাম সাইন বলে, এই ট্রেন ট্র্যাক সাইন পাওয়া গেলেও আমরা ব্রঙ্কিটিসিস বলি।
সো যদি একটি ইনভেস্টিগেশনের কথা বলা হয় ব্রঙ্কিওলইটিস এর জন্য, তাহলে আমরা HRCT স্ক্যান অফ দ্য চেস্ট বলবো। তো ফার্স্ট সাইনটা হচ্ছে এক্স-রে। বললাম যে আমরা একটা প্লেন এক্স-রে করতে পারি। এক্স-রে করলে এই ধরনের রিং শ্যাডো গুলা যদি পাওয়া যায় তাহলে আমরা চিন্তা করব ব্রঙ্কিওলইটিস, এবং পরের এক্স-রে হচ্ছে HRCT স্ক্যান অফ দ্য চেস্ট। তো HRCT স্ক্যানে আপনার চেস্টের ২ টা ফিল্ম আমার এখানে দেখানো হয়েছে যে মাঝখানে যেটা, এখানে রিং শ্যাডো দেখা যাচ্ছে। আবার হচ্ছে পরেরটায় এখানে কিন্তু আ ট্রেন ট্র্যাক সাইন যেটা বলা হয় যে ডাইলেটেড ব্রঙ্কাসের কারণে যেটা হয়, এই পেশেন্ট গুলোও কিন্তু ব্রঙ্কিওলইটিস এর। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে সুন্দর আ যে রিং শ্যাডোটা আছে, এই শ্যাডো গুলা পাওয়া গেলে আমরা চিন্তা করব যে পেশেন্টের ব্রঙ্কিওলইটিস আছে। হ্যাঁ, এইখানেও সেম। এইখানে দেখা যাচ্ছে যে আ লেফট লাং লেফট লাং এর একটি আ আল আ লোয়ার লোবটা ইনভলভড ব্রঙ্কিওলইটিস এ, এবং রিং শ্যাডো পাওয়া যাচ্ছে, এবং ব্রঙ্কাস গুলা ডাইলেটেড হয়ে গেছে এখানে। এখানেও সেম ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাস দেখা যাচ্ছে এবং রিং শ্যাডো দেখা যাচ্ছে। এই ধরনের সিটি স্ক্যান যদি পাওয়া যায় বা এরকম ফিচার, তাহলে আমরা ব্রঙ্কিওলইটিস বলবো। সো এই পিকচার গুলো আমরা জাস্ট দেখাচ্ছি। এটাও সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। এখানেও রিং দেখা যাচ্ছে এবং ব্রঙ্কাস ডাইলেটেড দেখা যাচ্ছে। অনেকগুলা ব্রঙ্কাস এখানে ডাইলেটেড দেখা যাচ্ছে। এগুলা আমাদের একটু ভালো করে অবজার্ভ করা লাগবে, কারণ এগুলা দেখলেই ব্রঙ্কাইটিস চিন্তা করতে হবে। মানে এগুলা চোখের ভিতর একটা ইমপ্রেশন তৈরি করতে হবে যে এগুলা দেখলে আমরা ব্রঙ্কাইটিস বলতে চাই। আচ্ছা, এখন এই ব্রঙ্কাইটিস এর পেশেন্টটা আমরা ইভালুয়েশন করার জন্য আ ব্রঙ্কোস্কোপি করতে পারি। ব্রঙ্কোস্কোপি করে আমরা কি দেখি যে অনেক ক্ষেত্রে যে হিমোপ্টাইসিস নিয়ে যদি পেশেন্ট আসে, তাহলে হিমোপ্টাইসিস এর সোর্সটা কোথায়, মানে কোথা থেকে ব্লিডিং হচ্ছে সেটা দেখার জন্য আমরা ব্রঙ্কোস্কোপি করতে পারি। আবার দেখা যাচ্ছে যে ব্রঙ্কোস্কোপি করে আমরা এই যে রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, যে কি অর্গানিজম দিয়ে হচ্ছে, স্পুটামের স্পুটাম গ্রাম স্টেনিং কালচার সার্ভে করতে পারি। আবার স্পুটামের বি জিন এক্সপার্ট এগুলা করে দেখতে পারি যে অ্যাসোসিয়েটেড টিউবারকুলোসিস আছে কিনা। এইজন্য এই ব্রঙ্কোস্কোপিটা অনেক ক্ষেত্রেই আমরা করে থাকি। আবার আবার হচ্ছে আ ব্রং আ বল আ ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ যেটা আছে, এটা ওয়াশ করে দিলে অনেক ক্ষেত্রে পেশেন্টের সিম্পটোমেটিক আ রিলিফ হয়। কারণ পুরুলেন্ডি স্পুটাম দিয়ে অনেক সময় পুরা লাংসটা হয়ে থাকে, কনজেস্টেড হয়ে থাকে। এগুলা রিলিফ করার জন্যও কিন্তু একটা রোল আছে ব্রঙ্কোস্কোপির। আচ্ছা, এইখানে আমরা একটি পিকচার দিয়েছি। এখানে আমরা একটা ব্রঙ্কোস্কোপি করছি যে ব্রঙ্কোস্কোপি করে আমরা হয়তো এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাগে যে অনেক ক্ষেত্রে রিকারেন্ট ইনফেকশন হচ্ছে চেস্টে, অথবা লাং অ্যাবসেস ডেভেলপ করে গেছে, কিন্তু ট্র্যাডিশনাল অ্যান্টিবায়োটিকে যখন রেসপন্স করে না, তো এইটা কি অর্গানিজম দিয়ে হয়েছে, কারণ ইউজুয়ালি ব্রঙ্কাইটিস এর পেশেন্টে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটিপিক্যাল অর্গানিজম থাকে, যে কমন অ্যাকুয়েট নিউমোনিয়াতে যেরকম পাওয়া যায় ব্রঙ্কাইটিস এ সেরকম পাওয়া যায় না। এবং লং স্ট্যান্ডিং ইনফেকশন বা স্ট্যাসিস থাকার কারণে এখানে অ্যাটিপিক্যাল অর্গানিজম গুলো গ্রো করে থাকে। এইজন্য আমরা ব্রঙ্কোস্কোপি করি, করে আমরা এখান থেকে স্পুটাম বল এগুলাকে কালেক্ট করে এখান থেকে গ্রাম স্টেনিং করি। ইউজুয়ালি দেখা যায় যে একটি সিউডোমোনাস একটি কমন অর্গানিজম যেটা ব্রঙ্কাইটিস পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন করে থাকে, এবং সিউডোমোনাস কলোনি থাকলে এটা কিন্তু সহজে ইরাডিকেশন হতে চায় না। এজন্য কিন্তু লং টার্ম আলাদা ডিফারেন্ট টাইপের অ্যান্টিবায়োটিক আছে, সেগুলা দিতে হয়। সিউডোমোনাস ইরাডিকেশনটা ব্রঙ্কাইটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও হিমোফ্যালাইসিস এনজাইম, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টেফাইলোকক্কাস এই অর্গানিজম গুলা, ক্লিপশিলা এগুলাও ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে ফাঙ্গাস থাকে অ্যাসোসিয়েটেড, ফাঙ্গাস গুলাও কিন্তু ব্রঙ্কাইটিস এর পেশেন্টের এখানে গ্রো করতে পারে। সো ব্রঙ্কোস্কোপি করে এটা আমাদের মিডফোর্ডেরই আমাদের আমি আমি ব্রঙ্কোস্কোপি যখন করছিলাম সেখানকার একটি ছবি এখানে দেখানো হয়েছে। নাথিং। তো
এরপরে আমরা যে ব্রঙ্কাইটিসিস এর পেশেন্টের যে যদি এই ধরনের প্রেজেন্টেশন থাকে তাহলে আমরা কি ডিফারেনশিয়াল চিন্তা করব। এর ভিতরে একটা হচ্ছে সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস চিন্তা করতে পারি। তো সিওপিডি পেশেন্টের কিন্তু হিমোপ্রেসিস থাকবে না। সো হিমোপ্রেসিস থাকলে আমরা ব্রঙ্কাইটিসিসটা আগে চিন্তা করব। আচ্ছা, আরেকটা হচ্ছে লাং অ্যাবসেস। কারণ লাং অ্যাবসেস এর পেশেন্টও একটি পুরুলেন্ট স্পুটাম একটা লং হিস্ট্রি দেয়। কিন্তু সেক্ষেত্রে লাং অ্যাবসেস হয়তোবা হিস্ট্রি দিচ্ছে শর্ট হিস্ট্রি 2 উইকস, 3 উইকস, 4 উইকস, কিন্তু ব্রঙ্কাইটিস কিন্তু একটু লং হিস্ট্রি দেয়। তো আমরা সিওপিডির সাথে লাং অ্যাবসেসটা ডিডি তে চিন্তা করব। আর যেহেতু লং স্ট্যান্ডিং কাপ স্পুটাম থাকলে টিউবারকুলোসিস চিন্তা করি। টিউবারকুলোসিসটাও আমরা এক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এ রাখবো। আবার হচ্ছে হ্যাঁ, আ এই কয়েকটা জিনিসই আমরা বলবো। আন্ডার গ্রাজুয়েট এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই যে একটি সিওপিডি, লাং অ্যাবসেস অথবা টিউবারকুলোসিস। আচ্ছা, এখন আ ট্রিটমেন্টের জন্য আমরা কি করে থাকি? ট্রিটমেন্টটা আমরা একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে পশ্চারাল ড্রেনেজ। মানে স্পুটামটাকে যতটুকু পারি ক্লিয়ার করে দিতে হবে। তাহলে যেটা হবে যে ওইখানে সিক্রেশন গুলো জমা থাকলো না, জমা না থাকলে ইনফেকশন হবে না। সো পশ্চারাল ড্রেনেজটা একটা ইম্পোর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট। এরপরে যেহেতু রিকারেন্ট ইনফেকশন হয় সেখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব। তারপর হচ্ছে পেশেন্টের ব্রঙ্কোডাইলেটর দিব। যেহেতু একটা আ ব্রঙ্কাইটিস ইজ এ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তো পেশেন্টের কাফ হবে, পেশেন্টের স্পুটাম প্রোডাকশন এর সাথে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকবে, হুইস থাকতে পারে। তো আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করি সালবিউটামল, ইপটাট্রোপিয়াম, ট্রায়োটোপিয়াম এগুলো ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিকটা অনেক ক্ষেত্রে লং টাইম অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করা লাগে এক্ষেত্রে ব্রঙ্কাইটিসিস এর ক্ষেত্রে। আবার এখানে সাইক্লিক্যাল অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় যে একটা অ্যান্টিবায়োটিক আমরা কিছুদিন দিলাম। এরপরে ঘুরিয়ে আরেকটা অ্যান্টিবায়োটিক দিলাম। তারপরে আবার ঘুরিয়ে আরেকটা দিলাম। এভাবে লং টাইম আমরা একটা অ্যান্টিবায়োটিক কভারেজ এটা রেখে থাকি ব্রঙ্কাইটিসিস এর পেশেন্টে। আবার এম্পিরিক্যাল থেরাপি অফ অ্যান্টি সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক যেটা আগে বলেছিলাম যে অনেক ক্ষেত্রে সিউডোমোনাস অর্গানিজমটা ব্রঙ্কাইটিস এর পেশেন্টে বেশি পাওয়া যায়। তো অ্যান্টি সিউডোমোনাল থেরাপিও অনেক ক্ষেত্রে লেগে থাকে। আচ্ছা, এবং কিছু ক্ষেত্রে যে সার্জিক্যাল থেরাপির রোল আছে। যদি লোকালাইজড ব্রঙ্কাইটিসিস হয় মানে এই যে চেঞ্জ গুলা ডাইলেটেশন ব্রঙ্কাস বা ব্রঙ্কিউল এগুলা যদি একটা জায়গায় লোকালাইজ থাকে তখন কিন্তু সার্জিক্যাল রেস্ট্রিকশন করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এবং ওই পার্টিকুলার সেগমেন্টটা বা লোবটাকে যদি রিসেকশন করা যায় তাহলে কিন্তু এটা একটা ইনফেকশনের সোর্স হিসেবে যে কাজ করেছিল সেটা আর করবে না। আচ্ছা, আর যদি ব্রঙ্কাইটিস এর পেশেন্ট হিমোপটাইসিস নিয়ে আসে তাহলে হিমোপটাইসিস কিন্তু ম্যানেজ করা লাগবে। হিমোপটাইসিস ম্যানেজমেন্টটা আবার আলাদা প্রোটোকল যে পেশেন্ট ভর্তি করে অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টের পালস, বিপি এগুলা দেখি। অনেক ক্ষেত্রে ব্লাড লাগলে ব্লাড দিয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি করে ওই জায়গাটাকে যদি তারপরেও বন্ধ না হয় তাহলে আমরা ব্রঙ্কোস্কোপি করে ওই যে ব্লিডিং পয়েন্টটা সেটাকে আমরা আম ব্লিডিং পয়েন্টটা বন্ধ করতে পারি। তাহলে আ এই কয়েকটি আমার মনে হয় যে খুব আ গ্রসলি বললে মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট অফ হেমোপ্টাইসিস এই কয়েকটি জিনিস জানতে হবে। তো আমাদের স্লাইড শেষ হয়ে গেছে। এখন আমরা ফিওনার কাছে চলে যাব। আজকের এই টপিকস এর উপরে কোনো আ কোয়েশ্চেন যদি থাকে সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, ফিওনা আ ব্রঙ্কাইটিসিস একটি মানে আ আ রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ কিন্তু আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি লাগে না। আমরা একটু গ্রসলি যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করেছি আরকি। ধন্যবাদ স্যার, খুবই ইনফরমেটিভ সেশন ছিল স্যার। স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের দেশে ব্রঙ্কিটিসিস এর পেশেন্টের ক্ষেত্রে কোন ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি ইউজ করা হয়? ব্রঙ্কাইটিসিস ডিজিজটা যেটা হয় যে
লাংসের ভিতরে ব্রঙ্কাসে অ্যালভিউলাসে হিউজ নাম্বার অফ সিক্রেশন জমা হয়ে স্ট্যাসিস হয়ে থাকে, যেটা হচ্ছে, এবং এই সিক্রেশন জমা হওয়ার কারণে এখানে রিকারেন্ট ইনফেকশন হতে থাকে। ইনফেকশন হলে যেটা হয় যে ওই স্পুটামের কালারটা পুরুলেন্ট হয়ে যায়, এবং পেশেন্টের যেটা হয় যে নিউমোনিয়া বা নিউমোনিয়া লাইক ফিচার। সো এই পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ ম্যানেজমেন্ট হচ্ছে পশ্চারাল ড্রেনেজ। পশ্চারাল ড্রেনেজটা হচ্ছে যে পেশেন্টটাকে এমন একটি পজিশনে পজিশন করা, যে যে পজিশনে স্পুটাম গুলা ইজিলি বের হয়ে যাবে কাশির সাথে। তো আমরা পেশেন্টকে অনেক ক্ষেত্রেই আহ, 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 যে পাশ যে পাশটায় যে লোবটায় ব্রঙ্কাইটিস হয়েছে যে লাংসের, ওই পাশটাকে ডিপেন্ডেন্ট করে পেশেন্টকে শোয়াই। যে যদি রাইট সাইডের ব্রঙ্কাইটিস হয়ে থাকে তাহলে পেশেন্টটাকে বাম পাশে কাত করে শোয়াই। শোয়ানোর পরে ওই পাশ এবং অনেক ক্ষেত্রে আমরা পেছনে চেস্টের পেছনে পারকাস করে থাকি। পারকাস করলে হয় কি যে এই পারকাসের মাধ্যমেই এই স্পুটামটা এবং হেডটাকে যদি আমরা পেশেন্টের বেড থেকে একটু নিচের দিকে রাখি, তাহলে এই এই পার্টটা ডিপেন্ডেন্ট পার্ট থেকে স্পুটাম গুলো বের হয়ে যায়। তো যদি আমরা এই লাংসটাকে ক্লিয়ার রাখতে পারি, সিক্রেশন গুলো না জমতে দেই, তাহলে কিন্তু ইনফেকশনও হবে না, আর হিমোপ্টাইসিস বা আদার নিউমোনিয়া, লাং অ্যাবসেস, এই কমপ্লিকেশন গুলো থেকে সেভ করতে পারি। সো পস্টারাল ড্রেনেজটা হচ্ছে মেইন পার্ট অফ ট্রিটমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ ব্রঙ্কাইটিস। কেউ না। জি স্যার। স্যার, ব্রঙ্কিকটিসিসের পেশেন্টের কি ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে স্যার? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা আমার মনে হয় যে পরীক্ষাতে যদি ব্রঙ্কাইটিসিস এর পেশেন্ট থাকে, তাহলে এই এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবেই যে ব্রঙ্কাইটিসিস এর পেশেন্ট কি কি কমপ্লিকেশন হতে পারে। এটা একটু ভাগ করে বলতে পারলে ভালো হয়, যে কিছু আছে হচ্ছে লোকাল কমপ্লিকেশন, কিছু সিস্টেমিক কমপ্লিকেশন। যে লোকালি যেহেতু একটা জায়গায় যেখানে যে জায়গাটায় ব্রঙ্কাইটিসিস চেঞ্জ আছে সেখানে সিক্রেশন জমা হচ্ছে, লোকালি সেখানে ইনফেকশন হবে, সেখানে লোকালি পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়া, লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে, হিমোপটাইসিস হবে সেই সেই জায়গাটা থেকে, ইনফেকশনের সাইট থেকে, এগুলা হতে পারে। আবার হচ্ছে এই যেহেতু এখানে স্পুটাম থাকে বা লাং অ্যাবসেস হয়ে যায়, সেটা ডিসেমিনেটেড হতে পারে। ডিসেমিনেটেড হলে ডিফারেন্ট অর্গানে অ্যাবসেস হতে পারে, সেটা যেরকম আছে একটা ব্যাপার। আবার লং স্ট্যান্ডিং ব্রঙ্কাইটিস থাকলে দেখা যাচ্ছে যে পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে। আবার সিস্টিক ফাইব্রোসিস যদি হয়, সিস্টিক ফাইব্রোসিস এর পেশেন্টের আবার দেখা যায় যে ম্যাল অ্যাবজর্পশন হয়ে থাকে। তো ম্যাল অ্যাবজর্পশন হলে সেটা একটা কমপ্লিকেশন টাইপ। আবার 60% ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে, সিস্টিক ফাইব্রোসিস, সেটাও একটা কমপ্লিকেশন। আবার কিছু প্রাইমারি সিলিয়ার ডিসকাইনেসিস যে পেশেন্ট গুলো, এগুলো আবার ইনফার্টাইল হয়ে থাকে, কারণ এই সিলিয়ার মুভমেন্ট ঠিকমতো থাকে না। তো এই জন্য লাংস এর পাশাপাশি ফেলোপিয়ান টিউব, মেইলের ক্ষেত্রে স্পার্মের মুভমেন্টের যদি ডিফেক্ট থাকে তাহলে ইনফার্টিলিটিও হয়ে থাকে। এগুলো যেরকম আছে, আবার একটা সিস্টেমিক ডিজিজ আছে অ্যামাইলোইডোসিস, যে ব্রঙ্কাইটিসে আমাদের বডিতে অ্যাবনরমাল কিছু প্রোটিন ডিপোজিশন হয়, এখান থেকে অ্যামাইলোইডোসিসও একটা কমপ্লিকেশন, যেটা হয়তো জাস্ট নাম জানলেই চলবে আন্ডার গ্রাজুয়েট। পিওনা। স্যার, ব্রঙ্কিকটিসিসের পেশেন্ট কি সম্পূর্ণ সুস্থ হয়? ব্রঙ্কাইটিস আসলে ডিপেন্ড করবে যে আসলে কতটুক লাংস ইনভলভ করেছে আর কি। যদি ব্রঙ্কাইটিস এর পেশেন্ট একটি আহ, একটি লাংসের একটি লোবকে ইনভলভ করে থাকে, একটি লোবেই আছে, আমরা তো জানি যে লাংসের রাইট সাইডে আপার, মিডিল এন্ড লোয়ার লোব আছে, আবার লেফট সাইডে মেইনলি আপার লোব, লোয়ার লোব লিঙ্ক গুলা আছে। তো এর ভিতরে যদি পার্টিকুলারলি ডিজিজটা কনফাইন্ড থাকে যে একটি লোবেই আছে, অন্য লোবগুলা ইনভলভ না, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি পেশেন্টের সিমটোমেটিক থাকে, রিকারেন্ট ইনফেকশন থাকে, এবং পেশেন্টের
অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার পরেও বারে, বারে যদি আ এ আ ইনফেক্টিভ এক্সারবেশন হতে থাকে ব্রঙ্কাইটিসের বা হিমোপ্টাইসিস থাকে, তাহলে ওই পার্টিকুলার পোরশনটা যদি সার্জিক্যাল রিসেকশন করা যায়, তাহলে কিন্তু পেশেন্ট পুরাপুরি ভালো হয়ে যায়। তাহলে যেটা হয় যে ওই সোর্স অফ ইনফেকশনটাই থাকছে না, এবং হলো যে আ ওইখানে ওই 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 যেহেতু সোর্সটাই নাই, তাহলে পেশেন্টের কিন্তু সিম্পটম ফ্রি হয়ে যাবে। সো যদি লোকালাইজড ব্রঙ্কাইটিস হয়, তাহলে এটা সার্জিক্যাল রিসেকশন এর মাধ্যমে কিন্তু পেশেন্টকে ফুল কিওর করা সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার ব্রঙ্কিটিসিস এর পেশেন্টের ব্রঙ্কিটিসিস যাতে না হয় প্রিভেনশন এর জন্য আমরা কি, কি মেজার নিতে পারি? এটা খুবই ইম্পোর্টেন্ট যে ব্রঙ্কাইটিস এর পেশেন্ট আ কে ভালো রাখার জন্য আমরা আ যেটা হলো যে পেশেন্টের আ একটা হলো যে ভ্যাকসিনেশন করা যেতে পারে, যে পেশেন্টের আমরা নিউমোকক্কাল আর ইনফ্লুয়েঞ্জা, সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেগুলা দেব। এবং হচ্ছে এই ভ্যাকসিনেশন করলে কিন্তু ইনফেকশনের রেট অনেক কমে যায়। আবার আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি ব্রঙ্কাইটিস এর পেশেন্টকে। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেই। এটা কয়েকভাবে দেয়া যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা সাইক্লিক্যাল অ্যান্টিবায়োটিক দেই। মানে একটি অ্যান্টিবায়োটিক শেষ করে আবার আরেকটা অ্যান্টিবায়োটিক দেই। এইভাবে দিলে হয় কি যে ইনফেকশনটা কম হয়। ইনফেকশন কম হলে সিম্পটম কম হয়। সেগুলা করতে পারি। আর আ জেনারেল রুলস যেটা, যে পেশেন্ট যদি অ্যালার্জিক টু ডাস্ট থাকে, পেশেন্ট যদি অ্যালার্জিক টু কোল্ড থাকে, আ তাহলে কোল্ড, ডাস্ট অ্যালার্জি কন্ট্রোল করা লাগবে। কারণ যাদের কোল্ড অ্যালার্জি আছে, তারা যদি আ উইন্টার সিজনে এই এই এগুলা ঠান্ডা যদি তাদের এগুলা থেকে সেফ ভাবে যদি না চলে, তাহলে কিন্তু এই ইনফেকশন, তাদের ঘন, ঘন ঠান্ডা লাগবে এবং এখান থেকেই আল্টিমেটলি আ ব্রঙ্কাইটিসিস টা থেকে কমপ্লিকেশন ডেভেলপ করবে। সো আমাদের এই জেনারেল রুলস যেগুলা, যে কোল্ড ওয়েদার এভয়েড করা, আবার বেশি আ হট ইউমি আ হট টেম্পারেচারটাকে আমরা এভয়েড করতে বলি। তো এভাবে যদি আমরা মেইনটেইন করি, তাহলে কিন্তু আমরা ব্রঙ্কাইটিসিস পেশেন্ট গুলাকে ভালো রাখতে পারবো। প্রিয় না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা সেশনের প্রায় শেষ দিকে চলে এসেছি স্যার। স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞ আমরা। খুবই ইনফরমেটিভ একটি সেশন ছিল। ফিওনাকেও অনেক ধন্যবাদ, এবং আজকের সেশনটি যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ, এবং শুভরাত্রি জানিয়ে আজকের সেশন থেকে আ আমি বিদায় নিচ্ছি। জি স্যার, আপনি অনুমতি দিলে স্যার সেশনটি শেষ করে দিব স্যার। শুভরাত্রি। শুভরাত্রি ফিওনা। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।